অনেকদিন আগের কথা। এক গ্রামে রিমা, রিপা ও স্নিগ্ধা নামের তিন বান্ধবী বাস করত। রিমা, রিপা ও স্নিগ্ধা ওরা তিন বান্ধবী সারাদিন স্কুলে গিয়ে বাসায় আসার সময় একটা আটার মিলে কাজ করত। সেখানে ওরা কাজ করে যে টাকা পেত তাই ওদের পরিবারকে দিয়ে সাহায্য করত। কেননা ওরা তিন বান্ধবী ছিল অনেক গরিব, ওদের বাবা মা সবাই দিনমজুর ছিল। রিমা, রিপা ও স্নিগ্ধা ওদের স্বপ্ন ছিল ওরা পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হবে, আর তাই ওরা মন দিয়ে পড়াশোনা করত। একদিন রিমা, রিপা ও স্নিগ্ধা যখন স্কুল থেকে ফিরছিল তখন হঠাৎ করে স্নিগ্ধা হাতে অনেক জোরে ব্যথা পায়। আসার সময় ও খেয়াল করে না যে সামনে একটা গাছের ডাল পড়ে আছে। ওই গাছের ডালটাকে ও ওঠানোর জন্য এগিয়ে যেতেই ডালটা ওর হাতের ওপর আরো উল্টো পড়ে যায়, আরো ব্যথা পেয়ে যায়। আহ আমার হাতে তো অনেক ব্যথা পেয়ে গেলাম। এই রিমা, রিপা, এদিকে আয়, এই ডালটা আমার হাতের উপর পড়ে গেছে, ওঠা এটাকে। আরে তুই স্নিগ্ধা ওখানে কি করছিলি? আমরা তো চলে এসেছিলাম, তোর কি দরকার ছিল জনসেবা করার? তুই এভাবে ডালটা উঠাতে গেলি? এত ভারী ডাল কি তোর উঠানো কাজ? তুই সব সময় এসব করিস কেন? তোকে সবাইকে নিয়ে তো চিন্তা করতে হবে কেন? আরে শুধু আমরা না হয় চলে গেলাম, বৃদ্ধ মানুষ, কোনো অসহায় মানুষ যদি এখান দিয়ে যাওয়ার পথে ব্যথা পায় আর রাতের বেলা যদি কেউ না দেখে ভুল করে ডালের উপরে অ্যাক্সিডেন্ট করে তখন কেমন হবে? মানুষ হিসেবে তো এটা আমাদের দায়িত্ব। এখন আমাকে সাহায্য কর তো, এত কথা বলিস না। তারপর ওরা তিন বান্ধবী মিলে ডালটাকে সেখান থেকে সরিয়ে ফেললো। ডাল তো সরানোর কাজ হয়ে গেছে, কিন্তু তুই যে তোর হাতে ব্যথা পেয়েছিস, আজকে আটার মিলে কাজ করতে পারবি? হ্যাঁ, এটাই তো চিন্তার, আজকে আটার মিলে কিভাবে কাজ করব বলতো? এই হাত থেকে তো রক্ত পড়ছে, কাপড় দিয়ে বেঁধেও তো হচ্ছে না, কত রক্ত বেরিয়ে যাচ্ছে। তোরা বরং যা, আজকে না হয় আমি যাব না। কিন্তু তোর মনে নেই মালিক বলেছে একদিন না আসলে আমাদের কাজ থেকে বের করে দেবে? চল না, আমরা তোকে সাহায্য করব, এই কাটা হাত নিয়েই কাজ করবি। তোকে যদি মিল থেকে বের করে দেয়, আমরা দুজন একা একা কি কাজ করব? আমরা তোকে সাহায্য করব, চল। আর দাঁড়া, আমি একটু দূর্বা ঘাস পিষে নিয়ে আসছি, ওটা লাগিয়ে দেব, তাহলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। তারপর রিমা ও রিপা দুইজনই দৌড়ে গিয়ে দূর্বা ঘাস নিয়ে আসে, আর সেই দূর্বা ঘাস পিষে সেই দূর্বা ঘাসের রস স্নিগ্ধার কাটা জায়গায় লাগিয়ে দেয়। ওহ, চলে গেল আস্তে আস্তে। ইস, এই কাটা জায়গাটা এভাবে ধরছে, মনে হচ্ছে কেউ মরিচ ডলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু ধরবেই, একটু ফু দিয়ে দিচ্ছি, দেখবি আরাম পাবি। কেন যে এসব মানুষের কথা তুই সব সময় চিন্তা করিস? মানুষ কি আমাদের কথা চিন্তা করে? আজকে যদি আটার মিলে তুই না যাস, তোকে কাজ থেকে বের করে দেবে। মালিক একবারও ভাববে না যে আমরা গরিব পরিবারের মেয়ে। শোন, এত সবাইকে নিয়ে ভাবার দরকার নেই। আরে এভাবে বলছিস কেন? সবাই যদি খারাপ হয়ে যায় তাহলে তো পৃথিবীতে ভালো মানুষই থাকবে না। কাউকে না কাউকে তো ভালোভাবে কাজ করতেই হবে। আর আমরা এই যে ডাক্তার হতে চাই, সেটা কি এমনি এমনি হতে চাই? আমরা তো ডাক্তার হতে চাই মানুষের সেবা করার জন্য, যেন গরিব দুঃখীরা চিকিৎসা পায়, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে। তাই সব সময় ভালো কাজ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভালো গুণ, ভালো কাজ করা থামানো যাবে না। এটাই তো জীবন। হয়েছে রে আমাদের মা, সব সময় তোর এসব উপদেশ শুনতে শুনতে কান পচে যায়। বাসায় বাবা মাও এত কথা বলে না যতটা তুই বলিস। আমি না বলে কে বলবে? চল এবার আমরা এখন কাজে যাই, এখন আমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তারপর ওরা তিনজন মিলে আটার মিলে কাজ করতে শুরু করে। স্নিগ্ধার হাতে ব্যথা লাগছিল, তাই ও থেমে থেমে কাজ করছিল। কাজ শেষ করে ওরা তিনজন 300 টাকা পায়। সেই টাকা নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয়। আজকে 300 টাকা হয়েছে, আমার 100, তোর 100 আর স্নিগ্ধার 100। শোন, আমরা কিন্তু এই টাকাটা আজকে বাবা মাকে দেব না, আমরা এই টাকাটা আজকে রেখে দেব। কেন বাবা মাকে দেব না কেন? আরে ওনাদেরকে টাকা দিয়েছি তো, অনেকগুলো টাকা হয়ে গেছে, এই টাকাটা আমরা রাখবো। সামনে হচ্ছে, আমি দেখেছিলাম ওই জঙ্গলের পাড়ে একটা বুড়িমা থাকে, বুড়িমার ছেলে মেয়ে কেউ নেই। বুড়িমাকে কিছু ওষুধপত্র কিনে দিয়ে আসবো, তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস, আমারও কথাটা মনে ছিল না। ঠিক আছে, চল আমরা তাহলে এখনই যাই, ওষুধগুলো কিনে নিয়ে বুড়িমাকে দেখে আসি, আর ওনার জন্য দুধ আর ফলমূলও নিয়ে যাই। হয়ে যাবে 300 টাকাতে। ওরা তিন বান্ধবী মিলে তারপরে ফলমূলের দোকান থেকে ফলমূল নিল, তারপর দুধ কিনলো, আর তারপর ওষুধ কিনে বুড়িমাকে দেখতে গেল। বুড়িমা ঘরে বসে কাশছিলেন। কে কে এসেছিস?
তোরা তিন বান্ধবী নাকি এই বুড়িকে দেখতে চলে এসেছিস? তোরা আছিস বলেই এই বুড়িটা এখনো বেঁচে আছে। 2-3 দিন পর পর আমার জন্য বাজার সদাই করে আনিস। আগে তো জঙ্গল থেকে শুকনো খড়ি কাঠ কুড়িয়ে বিক্রি করতে পারতাম, এখন তাও পারি না। তবে আজ আছি, কখন কি হয়ে যায় তার আগে তোদেরকে কিছু দিয়ে যেতে চাই। জানি না এগুলো তোদের কোনো কাজে আসবে কিনা। আমি অনেক বছর আগে জঙ্গল থেকে এই 3টা চাকি কুড়িয়ে পেয়েছিলাম। এই চাকি ঘোরানোর মতো শক্তি আমার হয়নি। বুড়ো মানুষ, চাকিগুলো অনেক শক্ত। তোরা তো আটার মিলে কাজ করিস। এই চাকি 3টা তোরা 3জন নিয়ে যা, বাসায় আটা ভেঙে খেতে পারবি। ও বুড়িমা, এটা তোমার কাছে থাক না, আমাদের দিতে হবে না। আরে, এই চাকি দিয়ে আমার তো কোনো লাভ হবে না। তোদের কখনো কিছু দিতে পারিনি। তোরা 3 বান্ধবী আমার অনেক করেছিস। এগুলো নিলে আমি একটু খুশি হব। দাঁড়াও বুড়িমা, তোমার এই চাকি আমরা ঘোরাতে পারি কিনা আগে দেখি তো। তারপর ওরা 3 বান্ধবী চাকি ঘোরাতে শুরু করে। যখন রিমা চাকিটা ঘোরায়, তখন চাকি থেকে শুধু সোনার মোহর বেরোতে শুরু করে। তারপর রিপা যখন চাকি ঘোরায়, ওর চাকি থেকে শুধু রূপার মুদ্রা বের হতে থাকে। আর এসব দেখে স্নিগ্ধা যখন ওর কাটা হাতটা দিয়েই অনেক কষ্ট করে চাকিটা ঘোরাতে শুরু করে, তখন সেখান থেকে হিরে ঝরে পড়তে থাকে। এ তুমি কি দিচ্ছ আমাদের বুড়িমা? এগুলো তো জাদুর চাকি। সোনা, রূপা আর হিরে বের হচ্ছে এটা দিয়ে। এত জাদুর জিনিস থাকতে তুমি এত বছর কষ্ট করেছো। ও বুড়িমা, তুমি করেছোটা কি? তাই তো দেখছি রে, এগুলো যে জাদুর 3 চাকি। ভালোই হয়েছে আমার মরার আগে তোদেরকে কিছু উপহার দিয়ে যেতে পারলাম। কে বলেছে তুমি মারা যাবে? এবার এই সোনা, রূপা, হীরা বিক্রি করে তোমাকে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো। তুমি আমাদের সঙ্গে আরো অনেক দিন বাঁচবে বুড়িমা। এভাবেই জাদুর সোনা, রূপো আর হিরে দেওয়া চাকি পেয়ে ওদের জীবন একদম পাল্টে গেল। ওরা 3 বান্ধবী সেই বুড়িমাকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করলো আর সুখে শান্তিতে ওদের বাকিটা জীবন কাটাতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। স্বপ্নপুরী নামের এক রাজ্যে প্রিন্সেস সোনালী, প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস দীপালি নামের 3 রাজকন্যার জন্ম হয়। প্রিন্সেস সোনালীর মাথার চুলগুলো ছিল সোনার, আর প্রিন্সেস রূপালীর মাথার চুলগুলো ছিল রূপার। কিন্তু প্রিন্সেস দীপালির মাথার চুলগুলো ছিল সাধারণ চুল। সেগুলো একদমই সাধারণ কালো রঙের ছিল। তাই সবাই মনে করত প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীরই জাদু ক্ষমতা আছে, আর তারা বিশেষ আশীর্বাদ তুষ্ট। অন্যদিকে দীপালি একটা সাধারণ প্রিন্সেস, তার কোনো জাদু ক্ষমতা নেই। সে খুবই সাধারণ একটা মানুষদের মতোই রাজকন্যা। এইসব ভেবে প্রিন্সেস দীপালিকে কেউ কেমন কোনো রকম পাত্তা দিত না। সবাই ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক সবকিছু এনে উপহার দিত প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীকে। আর দীপালি সবসময় দাসদাসীদের সঙ্গেই চলাফেরা করত। তাকে না কোনো যুদ্ধবিদ্যা শেখানো হতো, না ঠিকমতো কোনো পরিচর্যা করা হতো। তাকে সৌন্দর্য বা রূপচর্চারও কোনো সুযোগ দেওয়া হতো না। সে সাধারণ একটা রাজপরিবারের মেয়ের মতোই জায়গায় জায়গায় বসে থাকতো। কিন্তু প্রিন্সেস দীপালি হার মানেনি। সে নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে যায়। সে রাজ্যের পুরনো সৈন্যদের কাছে গিয়ে যুদ্ধবিদ্যা শেখে। সে রাজ্যের পুরনো বিদ্বানদের কাছে গিয়ে পড়ালেখা শেখে। সে নিজের চেষ্টায় নিজেকে যোগ্য করে তুলছিল। অন্যদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী বাবা, মা, মন্ত্রী সবার আদর পেয়ে একদম বাদর হয়ে যাচ্ছিল। তারা ঠিকমতো পড়াশোনাও করতো না, রূপচর্চাও করতো না, আর যুদ্ধবিদ্যায় তাদের মনই ছিল না। তারা সবসময় তাদের সোনা ও রূপার চুলের অহংকার করত। এভাবেই দেখতে দেখতে 18 বছর পূরণ হয়ে যাওয়ার পর তাদের জন্য পাত্র দেখা শুরু করা হলো।
বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস সোনালীর জন্য বড় বড় দুই রাজ্যের রাজপুত্র এলো, আর তারা প্রথম দেখাতেই প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীকে বিয়ে করে নিয়ে গেল। অন্যদিকে দীপালির জন্য কোনো রাজপুত্রই অপেক্ষা করল না। রাজা পুরো রাজ্যে এলান করলেও কেউ কালো চুলের রাজকুমারীকে বিয়ে করতে রাজি হলো না। অবশেষে এক রাখাল ছেলে এলো রাজ্যে। সে এসে বলল সে দীপালিকে বিয়ে করতে চায়। রাখালের এত বড় সাহস দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু রাজা ও রানী মোটেও অবাক হলো না। রাজা রানী ঘোষণা করলেন, তোমরা সবাই অবাক কেন হচ্ছ? আমি তো বলেছিলাম আমার 3 রাজকন্যার বিয়ে আমি এই সভাতেই দেব, সে যেমন ছেলেই হোক। এখন আমি আমার দীপালির জন্য ভালো রাজপুত্র পাচ্ছি না, তাই বলে কি দীপালিকে আমার বাড়িতে রেখে দেব? আমার একটা রাজ্যের নিয়ম আছে, আমাকে আমার 3 রাজকন্যারই আজকেই বিয়ে দিতে হবে। আর আমাদের রাজকন্যা দীপালি তো সাধারণ একটা প্রিন্সেস, তার তো কোনো ক্ষমতা নেই, কোনো রাজকুমার তাকে নেবেই বা কেন? ঠিক আছে রাখাল, তোমার সঙ্গেই প্রিন্সেস দীপালির বিয়ে হবে। রাখাল প্রিন্সেস দীপালিকে বিয়ে করে নিয়ে গেল। এদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী তাদের শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে পড়ল বিপদে। কেননা সেই রাজ্যের সবাই তাদের মাথার চুল দেখার জন্য যেমন ভিড় করতে শুরু করলো, তেমনি তাদের স্বামীরা প্রতিদিন তাদের মাথা ন্যাড়া করে যতটুকু সোনা পেত সবটাই নিয়ে যেত। ন্যাড়া মাথা নিয়ে ওরা কারোর সামনে বের হতেও লজ্জা পেত। অন্যদিকে প্রিন্সেস দীপালিকে নিয়ে গিয়ে রাখাল তার বাড়িতে তারা দুজন মিলে সুখের সংসার করতে শুরু করেছে। প্রিন্সেস দীপালি তার স্বামীর সঙ্গে গরুগুলোর জন্য ঘাস কেটে আনে, তার স্বামীর চাষাবাদে সাহায্য করে। তারা দুইজন মিলে 2 বেলা যা খায় তাতে তৃপ্ত থাকে। তাদের ঘরে কোনো সুখের অভাব ছিল না। অন্যদিকে প্রিন্সেস সোনালী আর রূপালী তাদের স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এইভাবেই 1 বছর পূর্ণ হয়ে গেল। রাজা ও রানীর বিবাহ বার্ষিকীতে তার 3 মেয়েকে দাওয়াত দেওয়া হলো। প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীতেও আসতে রাজি হলো না, শুধু চলে এলো প্রিন্সেস দীপালি। বাবা মা, তোমরা কেমন আছো? তোমাদেরকে কতদিন দেখিনি, তোমাদের দাওয়াত পেয়ে তাই চলে এলাম। সোনালী আর রূপালী কোথায়? ওদেরকে তো দেখছি না। মারে, ওরা তো আসলো না। আমি তো ওদেরকে রাজ্যের বড় বড় 2 রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছি, কিন্তু তারপরে ওরা বাবা মাকে ভুলে গেল। হয়তো ওরা অনেক সুখে আছে তাই আসতে পারছে না। না না, আমার তো মনে হচ্ছে এমনটা নয়। আমরা 3 বোন সবসময় তোমাদের বিবাহ বার্ষিকীতে একসঙ্গে উদযাপন করেছি, এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে। রাখাল, চলো আমার সাথে। তারপর প্রিন্সেস দীপালি তার 2 বোনকে উদ্ধারের জন্য রাজ্যে পৌঁছে গেল। প্রথমত রাজ্যে অনেক কড়া পাহারা ছিল, কিন্তু তারপরও দীপালি এতটুকুও বিচলিত হলো না। তখন দীপালি মনে মনে কিছু উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গে তার সামনে একটা সোনার আর একটা রূপার আয়না প্রকট হয়ে গেল। রূপার আয়না দিয়ে সেই সৈন্যদের চোখ ঝলসে দিল, আর সোনার আয়না নিয়ে সে পৌঁছে গেল রাজ্যের ভেতরে, যেখানে কিনা রাজকন্যারা বন্দী ছিল। প্রিন্সেস রূপালী তার বোনকে দেখে দৌড়ে এলো আর কাঁদতে কাঁদতে বলল, বোন, আমি আমার রাজপুত্রকে বিয়ে করে বিপদে পড়ে গেছি। সে প্রতিদিন আমার মাথা ন্যাড়া করে দেয় আর আমার মাথার সব চুল নিয়ে বিক্রি করে দেয়। আমি আমার এই ন্যাড়া মাথা নিয়ে কারোর সামনে যেতেও পারি না। বাবা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু আমার ন্যাড়া মাথা দেখলে বাবা মা তাদের সঙ্গে কোনো বিচার করতে পারে, তাই তারা আমাকে যেতেও দিচ্ছে না। আমার মনে হয় সোনালীরও একই অবস্থা। চলো, আমরা সোনালীকে বাঁচাবো। যখন আরো অনেক সৈন্যরা এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলো, তখন প্রিন্সেস দীপালি তার সোনার আয়না দেখিয়ে বলল, খবরদার আমার সামনে আসবে না। এই সোনার আয়না থেকে আমি আগুন বের করে তোমাদেরকে ভস্ম করে দেব। সবাই ভয় পেয়ে গেল। তারপর প্রিন্সেস দীপালি প্রিন্সেস সোনালী আর রূপালীকে একইভাবে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে এলো। বাবা, আমরা অনেক কষ্টে ছিলাম। তোমরা তো আমাদের সবচেয়ে ধনী রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছো, কিন্তু তারা ধনী হলে কি হবে? মনের দিক থেকে তারা অনেক গরিব। তাদের সবকিছু থাকা সত্ত্বেও তাদের লোভ ছিল আমাদের সোনা আর রূপার চুলে। কতবার যে আমার মাথা এভাবে ন্যাড়া করেছে, আর আমার মাথা থেকে কেটে রক্ত পড়েছে, তারপরও আবারও ন্যাড়া করে দিয়েছে।
প্রিন্সেস দীপালি একদম ঠিক করেছে। সে রাখালকে বিয়ে করলো, সে অনেক সুখে আছে। আজকে তার জন্য আমরা ওই বন্দিদশা থেকে মুক্তি পেলাম। কিন্তু বোন, প্রিন্সেস দীপালি, তুমি এই সোনার উপর আয়না কিভাবে হাসিল করেছো? আমি কোনো জাদু ক্ষমতা নিয়ে জন্মাইনি। আমার মাথায় কোনো সোনার চুল কিংবা রূপার চুল ছিল না, কিন্তু আমি কঠোর তপস্যা করেছি। আমাদের রাজ্যের পুরনো বৈদ্যের কাছে, আমাদের রাজ্যের পুরনো কবিরাজের কাছে, আমাদের রাজ্যের পুরনো মন্ত্রীর কাছে, তাদের সবার কাছ থেকে আমি যুদ্ধবিদ্যা শিখেছি, পড়াশোনা শিখেছি। আর তার সঙ্গে পুরনো তান্ত্রিকের সঙ্গে আমি যজ্ঞ করে করে গত 10 বছর মিলে সাধনা করে আমি এই সোনা ও রূপার জাদু, আয়নার জাদু আয়ত্ত করতে পেরেছি, যা বিশেষ মুহূর্তে আমার শক্তি হবে। সত্যি বোন, তুমি প্রমাণ করে দিয়েছো জাদুবিদ্যার থেকে পরিশ্রম অনেক বেশি কাজের। তুমি পরিশ্রম করেছো বলে তুমি সোনার উপর চুলের চেয়েও দামি কিছু অর্জন করতে পেরেছো। এখন থেকে আমরা সবাই একসঙ্গে হাসি খুশি থাকবো। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।